আজ নাফিজের বিবাহ। প্রতিটা বিয়ের মতো করে এই বিয়েটাও একটু একটু করে সম্পন্ন হয়ে গেল। বাসায় বউ নিয়ে আসলে তাকে বরণ করা হলো। সর্বশেষে রাতে যখন নাফিজের বন্ধুরা নাফিজকে বাসর ঘরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল, তখন নাফিজ রুমে চলে গেলেন। রুমে চলে গিয়েই দেখতে পেলেন তার খাটের উপর একটা লাল পরী বসে আছেন। বাহ, কি সুন্দর করেই না তাকে সাজিয়েছে। ইস, মেয়েদেরকে বিয়ের সাজে যতটা সুন্দর লাগে, এরকম যদি সারাটা জীবন সুন্দর লাগতো তাহলে কতই না ভালো হতো। নাফিজ তার বউয়ের দিকে তাকিয়ে আছেন, আর তার বউ মাথা নিচু করে নতুন বউ বেশে কান্না করেই যাচ্ছে। নাফিজ আস্তে করে একটা মুচকি হাসি দিয়ে তার সামনে গিয়ে একটা সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি শোনেন তাহলে বলতে পারি। বাসরঘরে ঢুকতে না ঢুকতেই বউ বলে, কি যেন তার নাকি কথা আছে। আজই ব্যাপার তো। আচ্ছা, আগে তো কত কিছু না শুনতাম। বাসরঘরে ঢুকলে নাকি বউ এসে স্বামীর পায়ে ধরে সালাম করে, তাকে সম্মান প্রদর্শন করে। কিন্তু কই, আমার ক্ষেত্রে তো কিছুই হলো না। প্রথমে ঢুকে একটি সালাম দিলাম, সে সালামে উত্তর দিতে না দিতেই বলল যে তার নাকি আমার সাথে কথা আছে। কি এমন গুরুত্বপূর্ণ কথা যে ম্যাডাম সেটা বলার জন্য অপেক্ষা করতেছে। দেখি ম্যাডাম কি বলে, একটু কান খাড়া করে শুনি। মনে মনে কথাগুলো বললাম। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? আমার কথাগুলো কি শুনবেন না? ঠিক আছে, বলো। আমি আমার মতো করে কথাগুলো বলবো। জানি না এটা শুনে আপনি কি মনে করবেন, যা মনে করার করেন, এতে আমার কিছু যায় আসে না। তবে কথাগুলো আমার বলতেই হবে। আরে, কথাগুলো ঘুরে পেঁচে না বলে সোজা বাংলায় বলে ফেলো, তাতেই হবে। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আপনি আমার কাছ থেকে কখনো স্ত্রীর অধিকার নিতে আসবেন না। আপনি আপনার মতো করে থাকবেন, আর আমাকে আমার মতো করে থাকতে দেবেন। বাসরাতে এরকম একটা কথা শুনতে হবে, এটার জন্য কোনো ছেলে বা মেয়ে প্রস্তুত থাকে না। নাফিজের কানে এসব কথা শোনার সাথে সাথে মনে হচ্ছে যেন মেঘাচ্ছন্ন আকাশটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে তার মাথার ওপর পড়েছে। মাথাটা শুধু ঘুরপাক খাচ্ছে। চারিদিকে কেমন যেন সমস্ত কিছু অন্ধকারের মতো লাগছে। তারপরেও নাফিজ একটু স্বাভাবিক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তাহলে বিয়েটা করাবার কি দরকার ছিল? আমাকে যেহেতু তোমার স্বামী হিসেবে মেনে নিতে পারবে না, তাহলে কেন আমায় বিয়ে করার সম্মতি জানালে? তুমি তো তখন এটা বলতে পারতে যে আমি এই মুহূর্তে বিয়েটা করব না, বা তোমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে সেটাও জানাতে পারতে। এটা কি তখন মনে ছিল না? আর এখন বলতেছো যে তুমি আমাকে স্বামীর অধিকার দিতে পারবে না। কেন এমনটা করতেছো বলো, কেন? ওই দেখ, বেশি প্যাচাল পেরে আমার মাথাটা নষ্ট করে দিবি না, বুঝেছিস? আর হ্যাঁ, আমাকে তুমি করে বলার অধিকার তোর নেই, আপনি করে বলবি। বারে, এ তো দেখছো মহাগুন্ডি মেয়ে। একদম মনে হচ্ছে যেন ব্র্যান্ডের ডেঞ্জারাস মেয়ে। বাসরাতে এসে তার স্বামীকে তুই তুকারি বলতে শুরু করলো। যাই হোক, তেমন গালি তো আর দেয়নি, একটু তুই করি না বলেছে। এতে আমার রাগ করা কি আছে? আমার মায়াবতী যেটা বলে খুশি থাকে সেটা না হয় বলুক, এতে আমার কোনো প্রবলেম নেই। বিশেষ করে ওর সাথে যেভাবেই হোক না কেন একটু ফ্রেন্ডলি হতে হবে। তারপর যেটা হবার সেটাই হবে নাফিজ। মনে মনে কথাগুলো বললাম। কিরে, কি ভাবতেছিস? কিছু না। আচ্ছা, আপনি আমাকে তুই তুকারি করে কেন বলতেছেন? বারে, তাহলে কি বলবো শুনি? তোকে কি তাহলে তুমি, ও গো, হ্যাঁ গো এসব বলে ডাকতে হবে নাকি? এসব আল্লাদি ডাক আমি ডাকতে পারবো না। এসব ছোট লোকের বাচ্চাগুলো যে কোত্থেকে আসে বুঝি না। আর আমার বাবাই বা যে কেন এরকম একটা ফকিন্নির সাথে আমার বিয়ে দিল কিছুই বুঝতেছি না। কি, আমাকে ছোট লোকের বাচ্চা বললো? আর আমি ফকিরের বাচ্চা? আমার বাড়িতে এসেই আমাকে বলে ছোট লোকের বাচ্চা? কত বড় সাহস মেয়েটার! মনে হচ্ছে যে কান বরাবর একটা কোষে থাপ্পড় মেরে পাবনা পাঠায় দেই। শালার মাথাটা জ্বালিয়ে খাচ্ছে। মাত্র 30 মিনিটের ভিতরেই তুফান শুরু হয়েছে আমাদের ভিতরে। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। না, আমার রাগ করে বসে থাকলে হবে না, নিজেকে একটু কষ্ট করে হলেও কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে সামনে অনেক বিপদ। আর আমার নিজে মায়াবতীর উপর রাগ করে থাকলে চলবে না। হয়তো সে বাচ্চা মেয়ে, তাই রেগে যাচ্ছে। আমি তাকে চিনি সে পিচ্চিকাল থেকেই। হয়তো সে আমাকে চেনে না, তাই এরকম ব্যবহার করতেছে। সমস্যা নেই, যখন একটু বড় হবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। মনে মনে কথাগুলো বলতে লাগলাম। কে, চুপ হয়ে গেলি কেন? কিছু ভাবতেছিস নাকি? না, কিছু ভাবার নেই আমার। আপনার কিছু বলা থাকলে বলুন। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। নাফিজ গিয়ে দেখল
যে ওর মা খাবারের প্লেট নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। নাফিস মায়ের হাতে খাবারের প্লেট দেখে বলল, মা, তুমি কারো খাবার আনতে গেলে, আমাদেরকে ডাকলেই তো পারতে। হ্যাঁ মা, তাই তো, আমাদের ডাকলেই তো হতো। আপনি কেন এত কষ্ট করে খাবার আনতে গেলেন? বাহারে, ভাবের চেয়ে ভঙ্গি বেশি, মনে মনে কথাটা বললাম। দূর বোকা মেয়ে, তুমি হলা এবাড়ির নতুন বউ। এখন তো যদি ওখানে বসে সবার সাথে খাবার খাও তাহলে কেমন দেখা যায় বলো? তাই তোমাদের জন্য এক প্লেটে করে খাবার আনলাম, এখানে বসে বসে তোমরা খাও। আর হ্যাঁ, জানো মা, স্বামী স্ত্রী এক প্লেটে খেলে মহব্বত বৃদ্ধি পায়, তাই তোমরা একই প্লেটে খাবার চেষ্টা করবা। মায়ের মুখে এসব কথা শুনে ওরা দুজনেই একটু লজ্জা পেল। তারপর নাফিজের মা সেখান থেকে চলে আসতে গেলে নিশি তাকে বলল, মা, আমাকে কি একটু আপনাদের বাসাটা ঘুরিয়ে দেখাবেন? আরে এমন করে বলতেছো কেন? এইটা তো তোমারই ব্যবসা, তাই না? তাহলে সমস্ত বাসাটা ঘুরে ঘুরে দেখলে সমস্যা কি? আয় নাফিস, যা তো বৌমাকে নিয়ে সমস্ত বাসাটা একটু ঘুরে ঘুরে দেখা। ঠিক আছে। না মা, আপনি একটু ঘুরিয়ে দেখান না। ওনার সাথে গেলে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তোর বোকা, লজ্জার কি আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। ঠিক আছে মা, চলো। তারপর নিশি নাফিসকে একটা ভেঙচি মেরে চলে গেল ওর মায়ের সাথে বাসাটা ঘুরে ঘুরে দেখার জন্য। আল্লাহ গো, তুমি আমার কপালে এরকম ঘুঘু সাপ বেঁধে দিলে। আজকে বাসরাতে এসেই আমাকে কত কিছু বলে লাঞ্ছনা করলো। এটা কি ছিল আমার প্রাপ্য? আমি কি এই দিনটা দেখার জন্য এতদিন যাবৎ অপেক্ষা করছিলাম? আল্লাহ গো, আমাকে তুমি ধৈর্য দাও, আমি যেন আমার মায়াবতীর ভালোবাসাকে জয় করতে পারি। নাফিজের মা তার পুত্রবধূকে বাসাটা ঘুরে ঘুরে দেখাতে লাগলেন, কোথায় কে থাকে সেটাও দেখিয়ে দিলেন। তারপর নিশি একটা রুমের সামনে এসে আটকে উঠলেন, কারণ একটা রুমের সামনে লাল নীল বাতি জ্বালানো, আর তার দরজার পাশে সুন্দর করে দুই পাশে দুটো গোলাপ ফুলের ছবি টাঙানো রয়েছে। আর দরজার ওপরে কাচের ওপর আরবিতে লেখা রয়েছে, হাজাবাইতু নাফিজিনিল খুশু। এই আরবি লেখাটার অর্থ নিশি বুঝতে পারেনি বিধেই তার শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা, এই ঘরটা কার? আর উপরে আরবিতে কি লেখা ওটা? আমি জানতাম এই প্রশ্নটা তুই করবি। তাহলে শোন, এইটা হলো নাফিসের বিশেষ ঘর। এটার ভেতরে কি কি আছে সেটা আদেও এ বাসার কেউ জানে না। নাফিসের রুমটা কখনো কাউকে প্রবেশ করতে দিত না। ও সবসময় এইটাই বসে বসে পড়ালেখা করে। দেখতাম স্কুল কলেজ ভার্সিটি থেকে এসেই এই রুমটাই বসে বসে সব সময় কাটাতো। আর কেউ যদি রুমে আসতে যেত তাহলে ও তাকে বলতো এইটা নাকি ওর মায়াবতীর রুম। বলতো যে রুমটা আমার স্পেশাল রুম, এখানে বিনা অনুমতিতে কারোর প্রবেশ নিষেধ। তবে হ্যাঁ, ওর পিচ্চি বোন লাবিবাকে ঢুকতে দিত মাঝে মধ্যে। ওরা দুটোতে দেখতাম গুনগুন করে কি যেন পরামর্শ করত। আমি জিজ্ঞাসা করলে কিছুই বলতো না, বলতো আমার মায়াবতী আসুক, তারপর না হয় তার কাছ থেকে শুনে নিও। নিশ্চয়ই এর ভিতরে কিছু রহস্য আছে, আমাকে সেটা জানতে হবে। এই মায়াবতীটাকে, তার কথা আমার শুনতেই হবে। কিছু ভাবতেছ নাকি? না মা, কিছু না। আচ্ছা মা, তাহলে যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, নাফিসের প্রতি একটু খেয়াল রেখো, কেমন? ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব সামলে নেব। ধন্যবাদ মা, বেঁচে থাকো, এটাই প্রত্যাশা করি তোমাদের জন্য। তারপর নিশি তার রুমে চলে গেলেন, আর নাফিজের মা সে তার কাজে চলে গেলেন। নিশি রুমে ঢুকে দেখতে পেলেন যে নাফিজ রুমে নেই, আর বালিশের ওপর এক টুকরো কাগজ পড়ে আছে, আর কাগজের ওপর কিছু একটা লেখা রয়েছে। তারপর নিশি কাগজটা মনোযোগ সহকারে পড়তে লাগলেন। এই যে, আমার বাসা কি দেখা শেষ হলো? যদি শেষ হয়ে থাকে তাহলে টেবিলের উপর খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন। আর হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি তরকারিতে একটু ঝাল কম খাই, তাই আমার আম্মু হয়তো ঝাল একটু কম দিয়েছে। ঝালের প্রয়োজন হলে রান্নাঘর থেকে ঝাল নিয়ে আসতে পারেন। নিশি একটু পরে একটা মুচকি হাসি দিল, তারপর আবার পড়তে লাগলো। আর রুমের দরজাটা ভালো করে লক করে শোবেন। আমি অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়বো, কোনো টেনশন করবেন না। কখনো এই রুমটায় থাকিনি তো, তাই অভ্যাস নেই ঘুমানোর। আর হ্যাঁ, সাবধানে থাকবেন। বাহির থেকে যদি কারো কান্নার শব্দ পান বা কেউ যদি কারো নাম ধরে ডাকে
তাহলে কান দিবেন না সেদিকে, কারণ এই বাড়িতে না থাক বলবো না। ভয় পেয়েন না, ঠান্ডা মাথায় ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। কাগজটা পড়ে নিশির ভেতরে তুফান শুরু হয়ে গেছে। ভয়ে পাগুলো থরথর করে কাঁপছে। তারপর নিশি বিছানার পাশে গিয়ে শুয়ে পড়লেন। চোখ দুটো কোনো রকম বন্ধ করে মনে মনে দোয়া দরুদ পড়তে আরম্ভ শুরু করে দিলেন। এই রুমটা আমার জন্য স্পেশাল একটি রুম। মন খারাপ হলে আমি এই রুমে এসে বসে বসে নিরাপত্তা পালন করি। পড়ালেখা লেখালেখি চলে আমার এই রুমে বসেই। আমার বাড়ির সবাই হয়তো মনে করে যে এই রুমে কত না কিছুই আছে। আমার তাদের চিন্তাভাবনা দেখে মাঝে মাঝে হাসি পায়। এই রুমটার ভিতরে কি কি আছে তা একমাত্র আমি আর আমার ঘুষখোর পিচ্চি বোন লাবিবা এই দুজনেই জানি। আছে কি কিছু টিকটিকি আর কিছু তেলাপোকার বাচ্চা কাচ্চা, এমন কিছুই। আজ আমার বিয়ে হয়েছে। বাসর ঘরে ঢুকেই মায়াবতীর কণ্ঠে শুনতে হলো কিছু কথা। জীবনে কখনো কোনো দিন কোনো সময় কল্পনাও করি নাই যে আজ এই রাতে এরকম একটা কথা শুনতে হবে আমার। আর এরকম কথা কখনোই বা কোনো ছেলে মেয়ে শুনতে চায় না বা শোনার জন্য প্রস্তুত থাকে না। তবে কি করার, কথাগুলো যে তার খুব বলা শখ ছিল, তাই সে রেডিওর মতো বকবক করেছে আর আমি কান পেতে শ্রোতা হয়ে কথাগুলো শুনেছি। যে মায়াবতীর জন্য প্রায় 6-7 বছর অপেক্ষা করলাম, তার মুখে আজ এরকম কথা শুনবো তা কখনো ভেবে উঠতে পারিনি। যাই হোক, তকদিরে লেখা আছে সেটাই হবে। এসব নিয়ে অযথা টেনশন করে লাভ নেই। আচ্ছা, আমার মায়াবতীটা এখন কি করতেছে? নিশ্চয় নাক ডেকে ঘুমাচ্ছে, তাই না? আর আমি আমার বিশেষ সময় বসে বসে মশার কামড় খাচ্ছি। বাহ, কি শান্তি। আসলে একটা কথা কি জানেন, আমি না ওই ঘরটাতে ঘুমাতে পারি না। কেমন যেন মনের ভিতরে একটা শূন্যতা কাজ করে। যত লোকজন থাকুক না কেন, তারপরেও ওই রুমটা আমার মোটেও ভালো লাগে না। কি বুঝে ওরা ওটাকে বাসঘর সাজালো বুঝলাম না। আমি আমার পুরাতন ঘরটাকে রেখে কোথাও থাকতে পারি না। ভেবেছিলাম কাগজের টুকরায় একটু ভয়ের কথা লিখে মায়াবতীটাকে দিলে সে পড়ে হয়তো একটু ভয় পেয়ে আমাকে রুমে শুতে বলবে, কিন্তু না, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আচ্ছা, মায়াবতী কি কাগজটা পড়েছে নাকি মায়াবতী কাগজটা পড়েনি? যদি পড়ে থাকে তাহলে তো একটু হলে ভয় পেত না। এই মেয়ে মনে হয় ভয় পাওয়ার লোক না। যতবার ডেঞ্জারাস মেয়ে, সে ভয় পায় আবার নাকি? রাত অনেক হয়েছে। সারাটা রাত ভাবনা টেনশন করতে করতেই শেষ হয়ে গেল। ফজর আজানের সময় হয়ে গেছে, তাই বিছানা থেকে উঠে বাইরে চলে গেলাম অজু ইস্তেঞ্জা করতে। অজু করে আসার কিছুক্ষণ পর মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে ভেসে আসছে আজানের ধ্বনি। তারপর ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে আমার অ্যালার্ম ঘড়িকে মানে আমার আম্মুকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে আম্মু একটু চমকে উঠলেন, কারণ প্রতিটা দিনই আম্মু আমাকে ডাকে, আর আজ আমি উল্টো আম্মুকে ডাকলাম। তাই হয়তো আম্মু একটু আশ্চর্য হয়ে গেছে আমার ডাক শুনে। তারপর আম্মু বিছানা থেকে উঠে রুমের বাইরে এসে আমাকে বলতে লাগলো যে, কিরে বাবা, আজ এত আগে উঠলি যে? আগে ঘুম ভেঙেছে তাই উঠেছি। বৌমা উঠেছে? যাই না, তুমি যাও তো, তাকে ডেকে আসো। কেন, তুই ডাকলে সমস্যা কি? আমার লজ্জা লাগে রাখতে, তুমি যাও ডেকে আসো। তোর বোকা, নিজের বউকে ডাকবি, এতে লজ্জার কি আছে? আমার মনে হয় কি জানিস, তুই রাতেও একটুও ঘুমাসনি, তাই না? সারা রাত তোর ওই বিশেষ ঘরে বসেছিলি। কি ঠিক বলছি না? আমি মায়েদেরকে MBBS ডাক্তার বলে কি শুধু শুধু? তারা কেমন যেন সব বুঝে ফেলে। এই মা, যাও তো, খালি পেঁচাল পারো। আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম, তুমি নিশিকে ডেকে দাও। ঠিক আছে, যাচ্ছি। তারপর নাফিজ মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে বাসায় এসে রুমে ঢুকে দেখতে পেলেন যে নাফিজের বউ নিশি যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছেন। নাফিজ পিছন থেকে তার মায়াবতীটাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলেন। নিশি আয়নায় নাফিজের ছবি দেখে একটু চমকে গিয়ে পিছনের দিকে তাকালেন। পিছনে ফিরে দেখতে পেলেন যে নাফিজ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর নিশি নাফিজকে ডাক দিয়ে বললেন যে, এই যে হ্যালো, এভাবে কি দেখতেছেন? কই কিছু না। লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখার অভ্যাসটা এখনো গেল না, তাই না? ওই আমি কবে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখেছি? হ্যাঁ, বারে এইমাত্রই তো দেখলেন আমাকে। ইস, যে না চেহারা, ওনাকে আবার লুকিয়ে লুকিয়ে দেখতে যাব? খেয়ে দিয়ে তো আর কাজ নেই আমার। ওই কি বললি? আপনার চাইতেও আমার মায়াবতীটা শতগুণে সুন্দরী। কেবল যে সে আমার সামনে নেই তা না হলে।
তুই জানিস আমার পেছনে কত ছেলে পিছু নিত, আমি কাউরে পাত্তা দিতাম না। সস্তা জিনিসের ক্রেতা এমনিতে বেশি থাকে। ওই কি বললি? আমি সস্তা জিনিস? তবে রে, তোরে যখন কি করতে মন চাচ্ছে না, মনে হয় তোকে খুন করে ফেলি। এই কাজটা ভুলে করবেন না। আপনি আমাকে মারলে পরে আমার মায়াবতীটা বিধবা হয়ে যেতে পারে, তাই যথাসম্ভব খুন না করার চেষ্টা করবেন। না, মাথাটাই দিল গরম করে। এমনিতেই সারাটা রাত ভয়ে ভয়ে ঘুমোতে পারিনি। একা একটা রুমে কখনো থাকিনি, আজই প্রথম রুমে থাকলাম একা একা। ভয় রাতের ঘুমটা হারাম করে দিয়েছে, আর এখন সকাল সকালই মাথাটা গরম করে দিচ্ছে। এই মায়াবতী, ঘুমিয়ে পড়লেন নাকি? ওই, আমাকে মায়াবতী বললি কেন? আমি তোর কোন জন্মের মায়াবতী? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড শুধু আমায় মায়াবতী বলবে, তিনি ব্যথিত আর কেউ বলতে পারবে না। ও তাই নাকি? জি হ্যাঁ। তো আপনাদের রিলেশন কত বছরের? জানি না। তাহলে কি প্রেম করেন যে কত বছর রিলেশন তাও জানেন না? আজব প্রেম। ওই চুপ, এই বিষয় পরে কথা হবে। এখন বলেন, সারাত কোথায় ছিলেন? কেন, আম্মু কিছু বলেনি? কই না তো, কিছুই তো বলিনি। আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। থাক থাক, বলতে হবে না। ধন্যবাদ। কলিং বেলের শব্দ পেয়ে নাফিজ গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখতে পেলেন যে নাফিজের পিচ্চি বোন লাবিবা ওদের জন্য নাস্তা নিয়ে আসছে। তারপর নাফিজকে ওর বোন বলল যে, এই মফিজ, এনে ধর তোদের নাস্তা। ভাবি ভাইয়াকে নিয়ে নাস্তা করিও। ঠিক আছে আপু, তুমি আসো, একত্রে নাস্তা করি। এই লেবু, তোরা নাস্তা কর, আমি একটু বাইরে বের হচ্ছি। ওই, আমারে লেবু বললি কেন? আমার মফিজ বললি কেন, তাই তোরেও লেবু বলছি। দেখ, আমার স্যাতাইলে কিন্তু আমি ভাবিকে সব বলে দেবো যে বিয়ের আগে কয়টা প্রেম করেছিস। এইসে বলে লাভ নেই, আমার বউটা সব জানে আমি প্রেম করেছি। এখন আমি আম্মুকে গিয়ে বলি যে তুই প্রেম করিস, তোরে বিয়ে দিতে হবে। দেখো ভাবি, তোমার জামাইটা কত মিথ্যা বলতে পারে। বিশ্বাস করো, আমি কোনো প্রেমই করিনি। আর সে বলে কি যে আমি নাকি প্রেম করি। সমস্যা নেই, আমরাই তো, ভয় পেও না। তোরা থাক, আমি জায়গা। তারপর নাফিজ একটু বাইরে চলে গেলেন বন্ধুদের সাথে আড্ডা দিতে। খুব সুন্দর করে আড্ডা মেরে তারপর বাসায় আসলেন। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে চলে গেলেন শ্বশুর বাড়ি। সেখানে যাওয়ার পরে অনেক সুন্দর করে তাকে আপ্যায়ন করা হলো। সবার সাথে অনেক কুশল বিনিময় করে নিলেন। যখন রাতে ঘুমাতে যাবে তখন নাফিজ পড়ে গেল মহাবিপদে, কারণ এখন তো ওদের দুজনকে একই রুমে থাকতে হবে, আর নিশি তো তাকে বিছানায় শুইতেই দিবে না হয়তো। তারপরে নাফিজ দ্রুত খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে নিশি রুমে এসে দেখতে পেলেন যে নাফিজ বিছানার উপর শুয়ে আছে। তারপর নিশি খুব রেগে গিয়ে নাফিজের গালে জোরে একটা চড় বসিয়ে দিলেন। নাফিজের শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই সে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলেন। নিশির প্রথম চড়ে কোনো সাড়া শব্দ পেলেন না। তারপর যখন আবার আরেকটা চড় বসিয়ে দিল তখন নাফিজের ঘুম ভেঙে যায়। চোখটা হালকা হালকা খুলে দেখতে পেলেন যে নিশি ওর পাশে বসে ওরে বকাঝকা করতেছে। তারপর নাফিজ বিছানা থেকে উঠে বসলেন এবং নিশিকে বললেন যে, হাতে কি খুব ব্যথা পেয়েছেন? আমাকে কষ্ট করে চর মারতে গেলেন কেন? আমাকে একটু ডাকলেই তো পারতেন। হাতে ব্যথা পেলে ফ্রিজ থেকে বরফ এনে লাগিয়ে দিন, ব্যথা ঠিক হয়ে যাবে। ওই ফকিরের বাচ্চা, চুপ কর, বেশি কথা বলিস কেন? এই বিছানে কি কখনো শুয়েছিস? আর আজ কি মনে করে তুই এটাতে শুয়েছিস বল? তোর এত বড় সাহস হলো কি করে? এটা তোর বাসা না, বুঝলি? এটা আমার বাসা, এখানে যা মন চায় তাই করতে পারবি না। বিছানা থেকে নাম, আর এই নে ধর একটা চট, এই ফ্লোরে শুয়ে থাকবি, ভুলেও যেন বিছানায় কিংবা সোফায় শুতে না দেখি। তারপর নাফিজ বিছানা থেকে নেমে গেলেন। নাফিজের চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে যেন এখনই ঘূর্ণিঝড় শুরু হবে। মাথাটা প্রচণ্ড বেগে ঘুরপাক খাচ্ছে। তারপর নাফিজ রুম থেকে বের হয়ে সোজা বাসার ছাদে চলে গেলেন। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হায় রে, আজ গরিব ছেলে বলে কি আমাদের কোনো মূল্য নেই? আমরা এতটা নিচু মানের হয়ে গেলাম? আমরা কি এমন অপরাধ করি যে আমাদের কোনো মূল্য নেই? তার বড়লোক দেখে কি আমার উপর এরকম ব্যবহার করবে? না, তারা বলে ভুল হবে। বাসা সকলেই ভালো, তারা আমাকে খুব ভালোবাসে। আমার মায়াবতীটা একদম দাজ্জাল টাইপের, সেটা আমি কখনো বুঝিনি।
যাই হোক, হয়তো ভালোবাসা মানুষটাকে খুঁজে পাচ্ছে না, বিধায় আমার সাথে এরকম আচরণ করতেছে। সেও তো একটা মানুষ, আর আমিও তো একটা মানুষ, তাই না? আমরা তো এখন স্বামী স্ত্রী, তাহলে আমাদের মাঝে কেন এত ঝামেলা হচ্ছে? নাফিজ একরকম বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে ওখানেই বসে পড়লেন। তারপর কখন যে সেখানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালে নিশি ঘুম থেকে উঠে নাফিজকে রুমে না পেয়ে সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু বাসায় তাকে কোথাও পাওয়া গেল না। সকালে নাস্তার সময় হয়ে গিয়েছে। বাসার সকলে খাবার টেবিলে নাফিজের আসার জন্য অপেক্ষা করছে, কিন্তু নাফিজ আসতেছে না। নাফিজের না আসা দেখে নিশি অনেকটাই চিন্তিত হয়ে গেলেন। তারপর নিশির মা নিশিকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, কি রে নিশি, জামাই কোথায়? এখনো আসছে না কেন? জানি না, সে সকালে বের হলো, এখনও আসেনি। মিথ্যা বললাম। নাফিসের রাতে বের হয়েছে সেটা যদি জানি তাহলে তো আমার খবর আছে। কি বলিস এসব? নাকি বাজার করতে চলে গেল? আমি আবার কই যাব? এই তো আমি আসছি। নাফিজের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। নাফিজকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো জীবজন্তু বাসায় চলে আসছে, কারণ নাফিজের চোখ দুটো এবং গাল ফোলা এবং চোখ দুটো লাল হয়ে রয়েছে, আর তার মুখে কিসের যেন গোটা উঠেছে। নাফিজকে দেখে মনে হচ্ছে যেন জঙ্গল থেকে কোনো এক প্রাণী উঠে এসেছে। তারপর সকলের নীরবতা ভেঙে নিশির মা তাকে জিজ্ঞাসা করলো, জামাই, তোমার চোখ মুখ ফোলা কেন? আর তোমার মুখে কিসের দাগ এগুলো? আর এতক্ষণ কোথায় ছিলে? কোথাও যাইনি, আমি তো বাসার ছাদেই ছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই সকাল থেকে ছাদেই ছিলে। আর ছাদে ছিলে ভালো কথা, কিন্তু তোমার এরকম অবস্থা হলো কি করে? আম্মু, আমি বলি, দুলাভাই মনে হয় বলতে লজ্জা পাচ্ছে। এই রে, এবার তো মরছি তাহলে। ঠিক আছে, বল। দুলাভাই রাতে ছাদে ঘুমিয়েছিল মনে হয়, কারণ আমি যখন ফজরের নামাজ পড়ে ছাদে উঠেছিলাম তখন দেখতে পেলাম যে দুলাভাই দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। তারপর আমি তাকে কয়েকবার ডেকেছিলাম, কিন্তু সে আমার কোনো ডাক শোনেনি। তাই আমি তখন সেখান থেকে চলে আসছিলাম। তারপর যখন একটু আগে আবার ছাদে গেলাম তখনই দেখি যে যেই জায়গায় ঘুমাচ্ছে চোখ দুটো ফুলে রয়েছে, গালে মনে হয় মশার কামড় দিয়েছে, তাই সেই মশার কামড়ে গোটা গোটা উঠে রয়েছে। তারপর আমি তাকে ডাকছিলাম, তখন আমার ডাকে সে উঠে পড়ে ঘুম থেকে। নিশির বোনের কথা শুনে সবাই নিশির দিকে তাকিয়ে রয়েছে। তারপর নিশির বাবা নিশির দিকে তাকিয়ে বলল যে, কিরে নিশি, জামাই রাতে ছাদে ছিল কেন? তুই কি তাকে কিছু বলেছিস নাকি? আঙ্কেল, আসলে রাতে প্রচণ্ড গরম পড়ছিল তো, তাই গরম সহ্য করতে না পেরে ছাদে চলে গিয়েছিলাম। সেখানে দক্ষিণা হাওয়ায় ফুরফুরে বাতাসের স্পর্শ পেয়ে আমার প্রচণ্ড ঘুম চলে আসে, তাই আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। নিশিকে বকাঝকা করবেন না, ওর কোনো দোষ নেই। ও আমাকে রাতে বলেছিল যে এত রাতে ছাদে যেও না, সমস্যা হতে পারে। আমি তার কোনো কথা না শুনেই ছাদে চলে যাই। কি করব বলেন, গরম একদম সহ্য হয় না। আমার মায়াবতীকে কেউ কষ্ট দিক সেটা আমি কখনোই চাই না, তার জন্য আমি হাজার বকা শুনতে রাজি। তাই তো আজ মায়াবতীর জন্য একটু হলো মিথ্যা বলতে হলো। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন নাস্তা করো, বেলা অনেক হয়েছে। আর হ্যাঁ নিশি, তোর খাওয়ার শেষ হলে জামাইয়ের মুখে স্যাবলন দিয়ে দিস। ঠিক আছে মা। তারপর নাফিজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিলেন। তারপর নাস্তা করে তাদের রুমে চলে গেলেন। রুমে গিয়ে নাফিজ কোথায় বসবে ভেবে পাচ্ছে না, কারণ নিশি তো তাকে নিষেধ করেছিল খাটে আর সোফাতে শুতে। তাই নাফিজ সেই সূত্র অনুযায়ী বসলেনও না। নাফিজ বাসার বেলকুনিতে গিয়ে একটা চেয়ার টেনে বসে রইলেন, আর মনে মনে কি যেন চিন্তা করতে লাগলেন। সেটা নাফিজই ভালো জানে। কিছুক্ষণ পরে নাফিজ বুঝতে পারলেন যে কে যেন তার পিছনে দাঁড়িয়ে আছেন। নাফিজ পেছনে তাকিয়ে দেখলেন যে নিশি দাঁড়িয়ে আছে এবং হাতে একটা স্যাভলনের বোতল। তারপর নাফিজ চেয়ার থেকে উঠে নিশিকে বললেন যে, আসলে সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার শরীরটা খুব ক্লান্ত, তাই আপনার অনুমতি ব্যতীত চেয়ারে বসলাম। কিছু মনে করবেন না, আপনি বসে পড়ুন, আমি না হয় ওই ছাদে কিংবা অন্য কোথাও গিয়ে বসে নিব। এই বলে নাফিজ হাঁটা শুরু করলেন। আরে সাবলনটা লাগাবেন না? গরিবদের এসবের কোনো প্রয়োজন নেই, আর আমাদের মশা মাছি কামড় খাওয়ার অভ্যাস আছে। নাফিজ আর কোনো কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে বাসার বাহিরের দিকে চলে যেতে লাগলেন। নাফিজের কথা শুনে নিশি
নিজেকে খুব বকা দিতে লাগলেন। তারপর পিছন থেকে নাফিজকে ডাকতে গিয়েও কি মনে করে যেন ডাকলেন না। নাফিজের চলে যাওয়া দেখতে লাগলেন যে সে কোথায় যায়। নিশি বেলকুনিতে দাঁড়িয়ে লক্ষ্য করলেন যে নাফিজ বাসার বাইরে চলে গেলেন। নিশিদের বাসার সামনেই একটা চায়ের দোকান, তাই নাফিজ সেই চায়ের দোকানের সামনে গিয়ে বসলেন আর কিছু একটা হয়তো ভাবতেছেন। তারপর কিছুক্ষণ পরে একটা ভিক্ষুক এসে নাফিজের কাছে হাত পাতলেন। নাফিজ সেই ভিক্ষুকটার হাত ধরে তার পাশে বসালেন। তারপর দুজন মিলে কিছু চা বিস্কিট খেতে লাগলেন। ভিক্ষুকটার সাথে নাফিজ অনেক কথাবার্তা বললেন। ভিক্ষুকটা খুশি হয়ে নাফিজের জন্য মন খুলে দোয়া করে চলে গেলেন। এই দৃশ্যটা নিশি তার বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। তারপর যখন ভিক্ষুকটা চলে গেলেন তখন নিশি বাসা থেকে বের হয়ে নাফিজের সামনে এসে দাঁড়ালেন এবং নাফিজকে বললেন যে, আপনি এখানে চা খেতে আসছেন কেন? নাফিজ কিছু না বলে হাঁটা ধরলেন সামনের দিকে এবং নিশিও তার পেছনে হাঁটতে লাগলেন। দোকান থেকে কিছু দূর দূরে যাওয়ার পরে একটা নিরিবিলি জায়গায় এসে নাফিজ দাঁড়ালেন এবং তার পাশে নিশিও দাঁড়িয়ে আছেন। এবার নাফিজ বলে উঠলেন যে, কি যেন বলতেছিলেন? এখন বলেন, কি বলবেন? আমি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব। ওই দোকানে বসে চা খেলেন কেন? তাহলে কই খাবো? দোকান ছাড়া তো আমাদের মতো গরিব কোথাও চা খেতে পারে না। আমরা যেমন পরিবারের তেমন লোকদের সাথে চা খেতে পছন্দ করি। আমাকে বলতেন, আমি না হয় চা বানিয়ে দিতাম। আপনাকে বলতে হতো না। আমার তখন চা খাওয়ার ইচ্ছা হলেই আমি নিজে বানিয়ে খেতে পারতাম। আমার চা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না এখন, কেবল ওই আঙ্কেলের জন্য খেলাম। তা না হলে আমি এখন চা খেতাম না। আমার চা খাওয়ারও রুটিন আছে। আচ্ছা, আপনি ভিক্ষুকটার সাথে চা খেলেন কেন? বাসার কেউ যদি এটা দেখতো তাহলে আমাদের মান সম্মান হানি হতো, সেটা কি জানেন? কি বললেন? মান সম্মান? খুব হাসি পাচ্ছে আপনার কথা শুনে। রাস্তা দিয়ে একটা ভিক্ষুক ক্ষুধারত অবস্থায় কাতরাচ্ছে। যে লোকটা 2 দিন ধরে কিছু খেতে পারে না, যে লোকটা অসহায় হয়ে মানুষের কাছে হাত পাতছে, ক্ষুধার তীব্র যন্ত্রণায় লোকটা কষ্ট হচ্ছে, মানুষের কাছে হাত পাতলে তাকে সকলে তাড়িয়ে দিচ্ছে ভিক্ষুক বলে। ওই লোকটাকে আমি যদি পাশে বসিয়ে 2 মুঠ খাবার খাওয়াই, এতে কি আপনার মান সম্মানের হানি হবে? কই, আমার তো কিছু মনে হলো না। আপনি কি এক নাগের 2 দিন কখনো না খেয়ে থাকতে পারবেন? কখনো কি ক্ষুধার যন্ত্রণায় ভুগেছেন? কখনো ভুগেননি বিধায় গরিবের মনে কষ্টটা আপনাদের মতো ধনীরা বুঝতে পারে না। আপনারা জন্মের পর থেকেই খেয়ে আসছেন কোরমা, পোলাও, তিহারি, বিরিয়ানি, কখনো এক মুঠো পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে দেখেননি। যদি দেখতেন তাহলে বুঝতেন একটা গরিব কতটা কষ্টে থাকে। আপনারা সবসময় গরিবদের ঘৃণার চোখেই দেখে গেলেন, কখনো তাদের ভালো নজরে দেখলেন না। আমি একটা গরিব বাবার ছেলে, তাই আমি তাদের জ্বালা যন্ত্রণাটা বুঝি। মানুষ ইচ্ছা করে কখনো কারো কাছে হাত পাতে না, তখনই সে আরেকজনের কাছে হাত পাতে যখন সে কোনো অভাব অনাটনের ভিতরে পড়ে। তাই তাদের পাশে এসে দাঁড়ানো প্রতিটা লোকেরই কর্তব্য। আপনারা নিজেদেরকে নিয়ে অনেক অহংকার বোধ করেন। আপনি কি জানেন অহংকার পতনের মূল? আল্লাহ না করুক, এখন যদি যেরকম করে অহংকার করতেছেন, এখন যদি আল্লাহ নারাজ হয়ে আপনাদের সকল ধন সম্পদ তুলে নেয়, তখন কি হবে ভেবে দেখেছেন? আল্লাহ চাইলে সবই করতে পারেন, আল্লাহ সবই সহ্য করতে পারেন, কিন্তু তার সাথে কাউকে শরিক করা এবং নিজেকে নিয়ে অহংকার করা এতটা পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর, তাই তার চাদর ধরে কেউ টানাটানি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। তাই আমি আপনাকে এতটুকু বলবো যে মানুষকে কখনো ছোট করে দেখবেন না। নদীর জল যতই ঘোলা হোক না কেন, আগুন নিভানোর সময় কিন্তু ওই ঘোলা জলই কাজে লাগে। তাই বলছি, সব সময় গরিব অসহায়দেরকে সম্মান করুন, তাদের সাথে সদাচরণ করুন। বিপদের সময় দেখবেন এই গরিব লোকগুলোই আপনাকে সাহায্য করবে। তাদেরকে ভালোবাসুন, দেখবেন তাদের দোয়ার বরকতে আপনি কামিয়াবি হতে পারবেন। আর গরিব অসহায়দের দোয়া কখনো বিফলে যায় না। আর অহংকার করা থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, দুপুরে খাবার খেয়ে আমি আপনাদের বাসা থেকে চলে যাব। আপনি যদি যেতে চান তাহলে যেতে পারেন, আর যদি না যান, আপনার বাবার রাজমহলে থাকেন, তাহলে সেটা আপনার ব্যাপার। আমার মতো গরিবের স্থান এই বাড়ির ঠাঁই পায় না, তাই আমি নিজ বাড়িতে গিয়ে আরামের সাথে 2 মুঠো ডাল ভাত খেলেই হবে। মনে কষ্ট দিলে ক্ষমা করে দিবেন, আর ভুলভাল কিছু বললে সেটাও ক্ষমা করে দিবেন। কারণ বাংলা একটা প্রবাদ আছে, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মায়ূর বেজার।
কথা যা বলার বলে দিচ্ছে। এখন মায়ের বেজার হলে কিছু করার নেই। আমি লোকটা এমনই, কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। আমার বাবাও যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তাহলে তাকেও আমি ছাড় দেই না। বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো চুপ করে বসে থাকবো না। এতে করে কোনো মায়ু যদি বেজার হয় তাতে আমার কিছু করার নেই। হক কথা এমনিতে তিতা। এই বলে নাফিজ সেখান থেকে নিশিকে কিছু না বলতে দিয়ে সোজা বাসায় চলে আসলেন। নিশি কি যেন বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলতে পারলেন না। নিশি কোনো কথা না বলতে পেরে মনে মনে হয়তো কি যেন ভেবে বাসায় চলে আসলেন। তারপর দুপুরের খাবার খেয়ে নাফিজ আর নিশি নাফিজদের বাসায় যাওয়ার জন্য রওনা হলেন। তারপর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে গাড়িটা স্টার্ট হলে সে তার আপন গতিতে চলতে লাগলেন। সন্ধ্যা 6:45-এর দিকে নাফিজরা ওদের বাসায় এসে পৌঁছায়। তারপর নাফিজ দ্রুত মাগরিবের নামাজ পড়ে একটু বিশ্রাম নিতে গেলেন ওর রুমে। কিছুক্ষণ পরে নাফিজের মা এসে নাফিজকে ডাকতে লাগলেন। তারপর নাফিজ দরজা খুলে বাহিরে আসলে নাফিজের মা নাফিজরে জিজ্ঞাসা করলো যে, কিরে বাবা, তোর কি শরীর খারাপ নাকি? বাসায় এসে কারোর সাথে তেমন একটা কথাও বললি না যে? না মা, কিছু হয়নি। অনেকটা পথ জার্নি করে আসছি তো, তাই একটু শরীরটা টায়ার্ড লাগছে। তাহলে কি এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দেব? ঠিক আছে দাও, আমি বারান্দায় বসে আছি। তারপর নাফিজের মা নাফিজের জন্য লেবুর শরবত বানাতে চলে গেলেন। আর নাফিজ বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে পকেট থেকে ফোনটা বের করে গ্যালারি ঘাঁটতে থাকলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে নাফিজের বন্ধু রাকিব ফোন করেছে। তাই নাফিজ ফোনটা রিসিভ করলেন এবং ভদ্র ছেলের মতো সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে হারামি? আমারও তো ভুলেই গেলি। সালা, তুই ভুলে গেছিস আর এখন বলতেছিস যে আমি ভুলে গেছি? নতুন বউ পেয়ে আমাদের সবাইকে ভুলে গেলি? না রে দোস্ত, তোদের কি করে ভুলি বল? আচ্ছা দোস্ত, ভাবি কেমন আদর করলো এ কদিন? নাফিজ কথার মাঝে লক্ষ্য করলেন যে কে যেন ওর পিছনে এসে দাঁড়ালো। নাফিজ চোখটা একটু অ্যাঙ্গেল করে দেখলেন যে নিশি ওর পিছনে দাঁড়িয়ে আছে। তারপর নাফিজ একটা মুচকি হাসি দিয়ে নিশিকে খেপানোর জন্য ওর বন্ধুকে বললেন, কি বললি আদর? আদরের কথা শুনলে হাসি পায়। বিয়েটা না করলেই ভালো হতো। সারা জীবন মায়ের আঁচলের তলে বসে বসে থাকতাম, এতে আনন্দ লাগতো। বিয়ে করে এখন পড়ে গেল মহাবিপদে। তবে একটা কথা কি জানিস দোস্ত, আব্বুটা না খুবই ভালো, তার ফ্যামিলি সবাই ভালো। কিন্তুটা কি? কিন্তু হলো আব্বুটা কিপটোস, আমাকে একটু ভালোবাসে না, সবসময় শুধু বকাঝকার উপরে রাখে। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, কি জানিস? না বললে কেমনে জানবো? আমি ডিসিশন নিয়েছি, আমি মঙ্গল গ্রহে চলে যাব। সেখানে গিয়ে আমার মায়াবতীটার সাথে সংসার করব, আর সেখানে পেতিটার সাথে প্রেম করব। কি? পেতনিদের সাথে প্রেম করবে? তোর প্রেম ছুটাচ্ছি, দাঁড়া। তাই নাকি? নাফিজ রাকিবের সাথে অনেক দুষ্টামি করতেছে আর নিশি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতেছে। তারপর নাফিজ কথার মাঝে তার মাকে ডাক দিলেন। ও মা, তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি? আমার লেবু শরবতটা কই? নাফিজের ডাক শুনে নিশি ওর সামনে এসে দাঁড়ালেন আর বললেন যে, এই নিন আপনার শরবত। এই রাকিব দোস্ত, ফোনটা রাখতো, আমি একটু পরে কালাম ভাইয়ের দোকানে আসতেছি, তোরা থাকিস ওখানে। কালাম ভাইয়ের দোকানে ওরা সবসময় আড্ডা দেয়। ঠিক আছে, দ্রুত আসিস। তারপর নাফিজ ফোনটা রেখে দিল এবং নিশিকে বললেন যে, আরে আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তো আম্মুকে বলেছি শরবত বানাতে, আপনি কেন বানিয়ে নিয়ে আসলেন? আপনি আমার হাজবেন্ড না, তাই এনেছি। কথা না বাড়িয়ে নিন, শরবতটা খান। তারপর নাফিজ শরবতটা একেবারে খেয়ে ফেললেন। নাফিজের খাওয়া দেখে নিশি ওরে বলল যে, আপনি শরবতটা খেয়ে ফেললেন, একটু কি যাচাই বাছাইও করতে পারতেন? আমি যদি এটার ভেতরে কোনো ভেজাল জিনিস মিশিয়ে দিতাম। তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমার মায়াবতী আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু এমন কিছু করবে না যেটা করলে আমার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়। আমি আপনাকে বিশ্বাস করি খুবই, শুধু আপনাকেই নয়, আমি সবাইকে বিশ্বাস করি। কিন্তু কেউ বিশ্বাসঘাতকতা করলে কি করার আছে? উনি আমাকে এত বিশ্বাস করে নাকি মিথ্যা বলতেছে? আচ্ছা আপনি তাহলে থাকুন, আমি একটু টাইম পাস করে আসি বাহির থেকে। কই যাবেন? কই আর যাব, প্রেম করতে যাব। আপনি আপনার বিএফের সাথে কথা বলুন গিয়ে, আমি আমার জিএফদের কাছে যাই। বাসায় বউ রেখে গার্লফ্রেন্ডের কাছে যাবেন নাকি?
আমি কি দেখতে কম সুন্দরী নাকি? ব্যাপারটা তো ভালো বলে মনে হচ্ছে না। নিশ্চয় মনের ভেতরে কোনো শয়তানি আছে। কি হলো? কি ভাবতেছেন? আচ্ছা বলুন তো, এখন নতুন করে কি কোনো নাটক সাজাচ্ছেন, নাকি আমাকে বাসা থেকে বের করার কোনো প্ল্যান করছেন? জি না, ওরকম কোনো কিছু না। এমনি বলেছি, আমার মতো সুন্দরী বউকে রেখে কোথায় যাবেন? কি সুন্দরী বউ না ছাই? মনে হচ্ছে যেন দাজ্জালের খালাতো বোন। কি? আমি দাজ্জালের খালাতো বোন? আপনি থাকেন, আপনার বিয়ের সাথে গিয়ে কথা বলুন, আমি চললাম ব্যাস। এই বলে নাফিস হাঁটা শুরু করলো, আর নিশি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে নাফিসকে গালি দিতে লাগলো। তারপর নাফিস চলে আসলেন ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে কালাম ভাইয়ের দোকানে। এখানে এসে দেখেন যে কয় হারামি এক জায়গায় বসে রয়েছে। ওদের মধ্যে ছিল তামিম, রাজ, রাকিব আর খালিদ। নাফিস গিয়ে তামিমের পেছনে একটা থাপ্পড় দিয়ে বললেন, কিরে হারামি, কেমন আছিস? শালা, এত জোরে কি কেউ থাপ্পড় মারে? ব্যথা পেয়েছি। এতক্ষণে তাহলে তোমার আসার সময় হলো, তাই না? কি আর করবে, সারাদিন বউয়ের আঁচলের তলে বসে বসে ঘুম দেয়। দেখ ভাই, মিথ্যা বলিস না, তাহলে কিন্তু তোরা কোনো দিন বাবা হতে পারবি না। কি মিথ্যা বলছি? হ্যাঁ, কোনটা সত্যি বলছিস সেটা বলতো। তোরা এক একটা যা বলি সবই তো মিথ্যা। উদাহরণ, এই দেখ, রাজ বলল আমি নাকি সারাদিন আমার বউয়ের আসলের তলে বসে থাকি। এটা কি সত্য কথা বল? এটা তো 100% শিওর মিথ্যা কথা। তাহলে সত্যিটা কি হবে? আরে ভাই, আমার বউ তো শাড়ি কাপড় পরতেই পারে না, তাহলে আঁচলের তলে কি করে বসে থাকবো বল? আমার বউ তো পরে শুধু 3 পিস। এখন কি 3 পিসের নিচে বসা যায়? ধুর মিয়া, তোমার সাথে মস্করাও করতে পারি না, শুধু ভুল ধরো। ব্যাকর মেনে দুষ্টমি করতে হয়। এই ধর, ওখানে এই কথাটা না বলে যদি বলতি সারাদিন বাসা বসে বসে বউর বকার সময় দিন পার করে, তাহলে কথাটা ঠিক হতো। যাই হোক, যা বলার বলেছিস, এবার তো বল তোদের কি খবর? তোদের এলইডিদের কি খবর? বস, তুমি তো তোমার এলইডি কি পেয়ে গেছো, এবার আমারটা না হয় একটু পাইয়া দাও। কোনটা রে, লামিয়াকে নাকি? ওটা ছাড়া তো আর কেউ নেই, সবসময় ওরে নিয়ে এসে পড়ে থাকে। টেনশন করিস না, সময় তো সবই ঠিক হয়ে যাবে। তারপর নাফিসরা কালাম ভাইয়ের দোকানে অনেকক্ষণ যাবৎ আড্ডা মেরে যার যার বাসায় চলে গেল। নাফিস বাসার সামনে এসে দেখলেন যে নাফিজের আম্মু হাতে একটা লাঠি নিয়ে বসে রয়েছে। তারপর নাফিজ ওটা দেখে একটা মুচকি হাসি দিয়ে ওর আম্মুকে বলল, এই মেয়ের আম্মা জান, তুমি এখানে লাঠি নিয়ে বসে রয়েছো কেন? ছোটবেলার অভ্যাসটা গেল না, তাই না? বাসায় বউ রেখে কি কেউ এত রাতে পর্যন্ত বাইরে থাকে? তোমার তো ছোটবেলা অভ্যাসটা গেল না। আমি এত বড় হয়ে গেছি, কদিন পর বাবা হব, আর তুমি দাদি হবে, আর এখনও তুমি আমাকে পেটানোর জন্য বসে রয়েছ? এটা তো কুচিকালেও কুত্তা। আমি কোথাও গেলে এরকম লাঠি নিয়ে বসে থাকতা আমাকে পিটুনি দেওয়ার জন্য। ভাগ্যিস কোনোদিন পিটুনি দিতে পারোনি, তার আগে দৌড়ে পালাইছি। এই রে, কি যে বলে ফেললাম। প্রতিটা সন্তানই তার বাবা মায়ের কাছে ছোট্ট বাবু, বুঝলি? এটা এখন বুঝবি না, কদিন পরে বুঝবি, যখন বাবা হবি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এবার চলো, ভাত খাবো। আমি কেন যাব? বৌমাও খাইনি, বললো যে তুই আসলে নাকি খাবে, তাই তোর জন্য অপেক্ষা করছে। যা, বৌমারে নিয়ে খেতে বস। আনিফার দাদা কোথায়? সে কি খেয়েছে? ওই আনিফাকে? এই না, মানে আমার মেয়ে হলে ওর নাম আনিফা রাখবো, তাই বললাম ওর দাদা কই, মানে আমার বাবা কই। ধুর বোকা ছেলে, যা সর তো এখান থেকে। তোর বাবা খেয়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে এখন। আর আমার শত্রু ওরফে বন্ধুটা কোথায়? নিশির সাথে গল্প করতেছে মনে হয়। ঠিক আছে, যাচ্ছি। তারপর নাফিস রুমে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে নিশি আর লাবিবা বসে বসে গল্প করতেছে। তারপর নাফিসকে দেখে লাবিবা বলল যে, এই মদন, তোর আসার সময় হলো এখন? দেখ কটকটি, তোরা এত লেকচার দিতে পারবো না, আমি এখন ঘুমাবো, আমার মাথা ব্যথা করতেছে। এই বলে নাফিস সোফায় শুয়ে পড়ল। কিরে, ডিনার করবি না? ভাবি তোর জন্য বসে রইছে, আর তুই? তোর ভাবিকে নিয়ে ডিনার কর গিয়ে, আমার খেতে মন চাচ্ছে না। একটা লাঠি আনতো লাবিবা। কেন ভাবি, লাঠি দিয়ে কি করবা? ভাত না খেলে পিটিয়ে খাওয়াবো তোমার ভাইয়াকে। ঠিক আছে, যাচ্ছি, এরকম ভাবেই দরকার। খবরদার, এই কাজ ভুলে করতে যাবি না, চুপচাপ ঘুমাতে যা, আমি খাইতে যাচ্ছি। এই তো গুড বয়। তারপর নাফিস ডিনার করতে চলে গেলেন। নাফিস কাজ কামে একটু চালু, তার খানা খেতে সর্বোচ্চ 5 মিনিট লাগে।
তাই তিনি দ্রুত খেয়ে রুমে চলে আসলেন আর মনে মনে ভাবতে লাগলেন, মায়াবতী সেই পুরনো দুষ্টুমিটা আজ ফুটে উঠল। ইস, আমাকে শাসন করাটা খুবই ভালো লাগে। মায়াবতী যদি আমাকে সারা জীবন তার বুকে মাথা রেখে ঘুমাতে দিত তাহলে কত না ভালো হতো। আমি মায়াবতীর কোনো কথা রাগ করি না, শুধু অপেক্ষাই করি কখন যে মায়াবতীটা আমাকে একটু ভালোবাসবে। জানি না সেই অপেক্ষাটা কবে বাস্তবায়ন হবে। তারপর নাফিজ সোফায় শুয়ে পড়লেন। ঠিক তখনই ওর মনে একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। নাফিজ পকেট থেকে ফোনটা বের করে নেট থেকে কিছু ভূতের রিংটং ডাউনলোড করে নিলেন। তারপর মোবাইলে অ্যালার্ম টোন হিসেবে একটা ভূতের রিংটং সেভ করে দিলেন। অ্যালার্মটা 12টার পর থেকে 20 মিনিট পর পর বেজে উঠবে সেই সিস্টেম করে রাখলেন। তারপর নিশি রুমে ঢোকার আগেই ফোনটা খাটের তলে রেখে দিলেন, যাতে করে যেন রাতে ওটা বেজে উঠলে নিশি ভয়ে নাফিসকে গিয়ে জড়িয়ে ধরবে, এই প্ল্যান করে রেখেছে। আপনারা যেন আবার নিশিকে বলে দিয়েন না যে ওর খাটের নিচে বিপদ সংকট রয়েছে, তাহলে কিন্তু বাস খাবে। কিছুক্ষণ পরে নিশি রুমে আসলে নাফিস সোফা থেকে নেমে দরজা দিয়ে বের হতে লাগলেন। ঠিক তখনই নিশি নাফিসকে বলল যে, এই যে মশাই, কই যাচ্ছেন? বারে কই যাব? আমি আমার বিশেষ রুমে যাব ঘুমাতে। কোথাও যেতে হবে না, এই রুমেই থাকবেন। আমার ভয় লাগে এখানে ঘুমাতে। আর তাছাড়া আমি একটা অপরিচিত মেয়ের সাথে কি করে ঘুমাই বলেন? ওই, আমি অপরিচিত মেয়ে হলাম কবে? আমি না আপনার বউ, তাহলে বইয়ের রুমে ঘুমাতে সমস্যা কি? সেটাই তো কথা, আপনি যেহেতু আমার বউ তাহলে বউর পাশে ঘুমাতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার বউর পাশে ঘুমাবো। একদম মেরে ফেলবো। আপনি সোফায় ঘুমাবেন আর আমি বিছানায় ঘুমাবো, ঠিক আছে? কেন বিছানায় ঘুমাই? প্রয়োজনে আপনার আর আমার মধ্যে বাংলাদেশ আর নোয়াখালীর মাঝের বর্ডার দিয়ে নিব। একদম মাইর দেবো কিন্তু, আর একবার বিছানায় শুতে চাইলে চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাই হবে। আমার বাড়ি, আমার ঘর, আমাকে দেয় ঢেকি ঘর, একটু পরে বুঝবা মজা। তারপর নাফিজ একটা কাঁথা আর বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। আর সে খুশির ঠেলায় এই গরমের ভিতরে কাঁথা মুড়ি দিয়ে হাসতে হাসতে ঘুমিয়ে পড়লেন। নাফিজ ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নিশি এসে নাফিজকে ডাকতে লাগলেন। এই যে হ্যালো, ও হ্যালো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কয়েকবার ডাকার পরে যখন দেখলেন যে নাফিজের ওঠার কোনো নামগন্ধই নেই, নাফিজ উঠতেছেই না, তখন নিশি নাফিজকে জোরে একটি ঠেলা দিলে নাফিজ ঘুম থেকে উঠে যায়। আর নাফিজ ঘুম থেকে চোখ বন্ধ করে ভূত 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 করে চেঁচাতে থাকে। নাফিজের চেঁচানি দেখে নিশি খিলখিলিয়ে হাসতে থাকে। তারপর নিশি লাইট জ্বালিয়ে বলল, কিরে, ভয় পেয়েছেন নাকি? দেখেন পেতনি আপু, আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি। আমাকে কিছু করবেন না প্লিজ। আমার কিছু হয়ে গেলে যে আমার মায়াবতীটা বিধবা হয়ে যাবে। আপনার দোহাই লাগে, আমারে কিছু বলিয়েন না, আমার কোনো ক্ষতি করবেন না। ওই কি পেঁচাল পারতেছেন? আমি ভূত না, আমি নিশি। বিশ্বাস না হলে চোখ খুলে দেখেন। তারপর নাফিস চোখ খুলে দেখলেন এবং বললেন, আপনাকে দেখতে একদম আমার বউ রাক্ষসী রানী কটকটি নিশির মতো লাগে। কি? আমি রাক্ষসী রানী কটকটি? তবে রে, এবার তোকে খুন করে ফেলবো। পেতনি আন্টি, পেতনি আন্টি, আমাকে মারবেন কেন? এই তো দেখছি মহা বিপদ। কি লাইগা যে পাগল ছাগলের ঘুম থেকে ডেকে উঠাইলাম বুঝতেছি না। কে বলেছে আমি ঘুমাইছি? আমি তো কাঁথামড়ি দিয়ে হাসতেছিলাম 10 মিনিট পর্যন্ত। নিশি আমাকে হুট করে ডাকতেছিল, আমি একটু ঘুমানো ভান করে শুয়েছিলাম। মনে মনে এটাই তো চাইছিলাম, ও যখন ঠেলা দিবে তখন উঠব, আর উঠতে ভূত ভূত করে চিল্লিয়ে উঠব, তারপর হয়তো সে আমাকে জড়িয়ে ধরবে। ফিলিংসটা তখন কতই না আনন্দ হতো। কিন্তু না, শালার এই তো দেখছি রাক্ষসী রানী কটকটি, ওনাকে ভূতের ভয় দেখালে কাজ হবে না। এটা কি পৃথিবীতে বাস করে নাকি নোয়াখালী থেকে আসছে আল্লাহ ভালো জানে। ভয় বলতে কিছুই নেই, মেয়েদেরকে তেলাপোকা বললেই ভয়ে জড়িয়ে ধরে। আর আমার কটকটিকে ভূতের ভয় দেখিয়েও কাজ হলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কেবলমাত্র 11টা বাজে, তার মানে 12টার সময় ভূতের সিগন্যাল দিবে। দেখি তখন নিশি ভয় পায় কি না। এই যে হ্যালো, কি ভাবতেছেন? ঘুমাচ্ছি পেতনি আপু, আপনি একটু যান না, আমার ভয় লাগতেছে আপনাকে দেখে, আমি একটু ঘুমাবো। তারপর নিশি নাফিজের পাশে এসে বসলেন এবং কি মনে করে যেন
নাফিজের হাতটা ধরে বললেন, আমি জিনভূত কিছুই না, আমি আপনার স্ত্রী নিশি, বুঝলেন? ইয়াহু, কি যে ভালো লাগতেছে না। আমার বউটা আজই আমার হাত ধরলো, এই প্রথম। ফিলিংসটা বেড়ে যাচ্ছে। হুট করে ডাকলো, হুট করে এসে আমার হাতটা ধরলো, ভাবতে আনন্দ লাগছে। দেখি মায়াবতী থেকে একটু পটানো যায় কি না। ও তাই নাকি? ভালো। তো ডাকলেন কেন বলেন? বিছানায় শুয়েছিলাম, লাইটটা অফ করে রেখেছিলাম যেন ঘুম আসে, কিন্তু না, কিছুতেই ঘুম আসতেছে না। কেমন যেন মনের ভিতরে একটা শূন্যতা বিরাজ করছে, তাই ভাবলাম আপনার সাথে বসে বসে গল্প করি। তারপর নিশি অনেক বক্তব্য দিতে লাগলেন, আর নাফিজ নিশির হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিশি যা বলতেছে সব নাফিজের মাথার উপর দিয়ে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। সেদিকে নাফিজের কোনো ভ্রুক্ষেপ নেই। নাফিজ ওর হাতটা দেখতেছে আর মনে মনে বলতেছে, আজকে আমাদের বিয়ের 3য়তম রজনী। এই রজনীতে এই মেহেদিরাঙ্গা হাতখানা দেখার সুযোগ হয়নি। অনেক স্বপ্ন ছিল যে বাসরাতে বউয়ের মেহেদিরাঙ্গা হাত দেখব। আমার মায়াবতী হাতে যদি কোথাও মেহেদি কম থাকে তাহলে সেই জায়গাটা আমি মেহেদি লাগিয়ে দিয়ে পূরণ করে দিব। আমি তো আমার হাতে মেহেদি লাগাতে পারবো না, এটা পুরুষের জন্য লাগানো ঠিক না। তাই আমি চেয়েছিলাম যে আমার মায়াবতী হাতখানা মনের মতো করে সাজাবো। না, সেটা আর হলো না। নাফিজের বাসর রাতের কথা মনে পড়তেই চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে নিশির হাতে স্পর্শ করলো। তারপর নিশি তার হাতে পানি পড়া দেখে নাফিজের দিকে তাকালো এবং নিশি বুঝতে পারল যে এতক্ষণ পর্যন্ত যা বকবক করেছে নাফিজ তা কিছুই শোনেনি, সব মাথার উপর দিয়েই গেছে। আর লক্ষ্য করলো যে নাফিজ মাথাটা নিচু করে বিড়বিড় করে কি যেন বলতেছে, আর তার চোখ বেয়ে 2-1 ফোঁটা করে অশ্রু ঝরতেছে। তারপর নিশি একটা কাশি দিয়ে নাফিজকে বলল, কি ব্যাপার, আমার হাতের দিকে তাকিয়ে কান্না করছেন কেন? আর বিড়বিড় করে কি বলতেছেন? নিশির কথা শুনে নাফিজ ভাবনার সাগর থেকে ফিরে এলেন এবং তারপরে বললেন, কিছু বলছেন? কানে কি শুনতে পান না? পাই, তবে মায়াবতী কথা মনে পড়লে মাঝে মধ্যে শুনি না কানে। হুট করে নিশি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গিয়ে বসলেন এবং তারপর বললেন, আচ্ছা, আপনার কি ঘুম পাচ্ছে খুব? এই ঘুম শব্দটার সাথে অনেকদিন যাবৎ তেমন কোনো সম্পর্ক নেই। হয়তো মাঝে মধ্যে হুট করে ঘুমিয়ে যাই, আবার মাঝে মাঝে হুট করে উঠি ঘুম থেকে। কেন? একটা কথা কি জানো, পৃথিবীতে কিছু কেন শব্দ আছে, কিছু কিছু কেন শব্দের কখনো কখনো উত্তর পাওয়া যায় না। সেসব কেন উত্তর অনেক হাজার চেষ্টা করেও বলতে পারবো না। তারই মধ্যে এই কেন শব্দটা আবদ্ধ রয়েছে, তাই উত্তরটা যায় না। কিছু মনে করবেন না, একটু তুমি করে কথাটা বললাম। কথা তো ভালোই গুছিয়ে বলতে পারে, কত সুন্দর রোমান্টিক মুড নিয়ে কথাগুলো বলল। মনে হচ্ছে যেন সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর আমার মনে হচ্ছে যেন আমার সেই স্বপ্নের হিরোটা আমার সাথে কথা বলছে, যে হিরোটার চেহারা কখনো দেখিনি। দূর থেকে সে আমায় দেখে দেখে মজা নিত, কিন্তু আমি কখনো তার দেখা পেলাম না। মনে হচ্ছে যেন সেই আমার পাশে বসে বসে কথাগুলো বলতেছে, আর আমারও কেমন যেন কথাগুলো শুনতে খুব মন চাচ্ছে। জানি না আমার হাজব্যান্ড জীবনে কতগুলো মেয়ের অফার পেয়েছে, যত সুন্দর চেহারা, কথার ভাবভঙ্গিমা দেখলে সবাই ক্রাশ খাবে, কিন্তু আমি যে কেন খাচ্ছি না কিছুই বুঝতেছি না। আমি যে ক্রাশ খাইনি একেবারে তা কিন্তু না, আমিও টুকটাক ক্রাশ খেয়েছি, কিন্তু আমার স্বপ্নের হিরোর কথা মনে পড়লে আমার রাগ হয়ে যায় তার উপর। আর আমার রাগ উঠলে কখন যে কি করে বসি নিজেও জানি না, কিন্তু আজ কেমন যেন তার সাথে কথা বলতে রাগ হচ্ছে না। মনে হচ্ছে এখন ছাদে গিয়ে তার সাথে বসে বসে গল্প করি। দেখি তাকে একটু জিজ্ঞাসা করে ছাদে যাবে নাকি। কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছেন নাকি? নাফিজের কথা শুনে নিশির ভাবনার ব্যাঘাত ঘটল। তারপর নিশি বলল, না, ঘুমিয়ে পড়িনি। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে, প্রায় 11:30 বাজে। আর আজকে অনেক ক্লান্ত আপনি, অনেকটা পথ জার্নি করে আসছেন। এখন ঘুমান, তাহলে ভালো হবে, তা না হলে শরীর খারাপ করতে পারে। বললেই হলো, আমি ঘুমাবো না। তাহলে কি করবেন, সারা রাত জেগে জেগে মশা পাহারা দিবেন নাকি? প্রয়োজনে তাই করব। আচ্ছা চলুন না ছাদে যাই। কি ব্যাপার, হুট করে ছাদে যেতে চাচ্ছেন কেন? আপনাকে মারবো, ছাদে যেতে চাচ্ছি, চলুন আমার সাথে। এই বলে নিশি নাফিজের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যেতে লাগলো। আর নাফিজ ওর কাণ্ড দেখে মিটমিট করে হাসতে লাগলেন। যেই সিঁড়ির সামনে এলেন তখন নাফিজের মনে পড়ে গেল যে
খাটের তলে তো ওর ফোনটা রয়েছে, তাই ভাবলেন যে আজকে আর ওটাই কাজ হবে না। এখন ফোনটা নিয়ে আসা উচিত, কিন্তু ও যদি আমার সাথে রুমে যায় আর যদি সে দেখে খাটের তলে আমার ফোন রয়েছে, তাহলে হয়তো সে আমাকে সন্দেহ করতে পারে। তার চেয়ে ভালো ওরে এখানে দাঁড় করিয়ে আমি ফোনটা নিয়ে আসি। কি হলো, এখানে দাঁড়িয়ে গেলেন কেন? নাফিজ কি বলবে ভেবে পাচ্ছে না, তাই সে একটা আঙুল উঠিয়ে সংকেত দিল যে তার হিসু আসছে। তারপর নাফিজ বলল যে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে, যান, দ্রুত আসবেন। তারপর নাফিস রুমে গিয়ে খাটের তলা থেকে ফোনটা বের করতে গেলে খাটের সাথে মাথায় একটা গুঁতো খেলেন। তারপর রাগের মাথায় খাটকে কয়েকটা গালি দিয়ে নিশির কাছে চলে আসলেন, মাথাটা ডলতে ডলতে। কি ব্যাপার, মাথায় কি হয়েছে? কিছু না, গুঁতো খেয়েছিলাম একটু। দেখে চলতে পারেন না? এই বুড়ো বয়সেও গুঁতো খান মাথায়? কি আমি বুড়া? তাহলে কি, বুড়ো মুফিস একটা? এই যে কটকটি, আমি বুড়া না বুঝলে, একদম ব্র্যান্ডের ভদ্র ছেলে। এই আমাকে কটকটি বললেন কেন? আমাকে মফিস বলেন কেন? আর আপনি তো কটকটির মতোই, একটু দয়া মায়া নেই, একদম নোয়াখালী মেয়েদের মতো নিষ্ঠুর, আর বরিশালের মেয়েদের মতো ঝগড়াতে, ঢাকাইয়া মেয়েদের মতো ভাবের ডিব্বা। আর ওই চুপ, বেশি প্যাচাল পারতেছেন। ছাদে চলুন, রাত শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে চলেন। আল্লাহ গো, মোরে বাঁচাও, এই নিষ্ঠুর রানী কটকটি আমাকে ছাদে নিয়ে যাচ্ছে। আমার প্রচণ্ড ভয় লাগতেছে, কি থেকে না কি করে ফেলে আল্লাহ জানে। আপনারা দোয়া করেন কটকটি যেন আমার ক্ষতি না করে ফেলে। আচ্ছা, আমাকে এত রাতে ছাদে নিয়ে আসলেন কেন? কেন, আপনার খারাপ লাগতেছে নাকি? অনেক খারাপ লাগতেছে। আমার আরামের ঘুম হারাম করে আপনি আমাকে নিয়ে আসছেন ছাদে। এত ঘুম কিসের? হ্যাঁ, সব সময় তো শুধু ঘুমান, আজ না হয় একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রমাণ করুন যে আপনিও একটা রাত খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলেন। একটা কথা কি জানেন, এই আকাশের নিচে দাঁড়িয়ে থাকাটা না আমার পুরনো অভ্যাস। এখানে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করতাম যে আমার মায়াবতীটা যদি আমার পাশে থাকতো, তাহলে দুজন মিলে কখনো ঘুমাতাম না। একেবারে ঘুমাতাম না তা কিন্তু নয়, ঘুমাতাম অল্প কিছুক্ষণ, তারপর আমার মায়াবতীটাকে কোলে করে নিয়ে আসতাম এই খোলা আকাশের নিচে। এই জ্যোৎস্নাভরা রাতে খোলা আকাশে ওঠা তারকা ঝিকিমিকি ঝলমলে আলোতে আমার মায়াবতীটাকে হয়তো আরও অনেক সুন্দর লাগতো। তার হরিণী কালো চোখ দুটোর দিকে চেয়ে চেয়ে কাটিয়ে দিতাম সারাটা নিশিরাত। আজ স্নিগ্ধ সকালে ওই সবুজ মাঠে দুজনে খালি পায়ে হাঁটতাম, শিশির ভেজা কুয়াশাটাকে স্পর্শ করতাম আমার মায়াবতীর পদতলে। প্রতিটা রাতে তাকে নিয়ে এই ছাদের এক কোণে একটা মাদুর বিছিয়ে মাদুরের উপর বসে বসে মায়াবতীটাকে নিয়ে আবৃত্তি করতাম হাজারো কবিতা। আমাকে আমার একটা ফ্রেন্ড জান্নাতুল ফেরদৌসী সে একটা কবিতা শুনিয়েছিল। কবিতাটা শুনে কেমন যেন মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। আমিও ঠিক ওই কবিতাটা আবৃত্তি করতাম আমার মায়াবতীটাকে নিয়ে। ওই আকাশের সম্পূর্ণ নীল তোমাকে এনে দিব, যদি তুমি চাও। ওই নদীর সব মোহনা দিয়ে তোমার সাজিয়ে দিব, যদি তুমি চাও। এই আমাকে ওই গাছের সব কোমল পাতা দিবে তোমাকে সুশীল হাওয়া, ভালো যদি বাসো আমায়। ওই চঞ্চল পাখিরা দিবে তোমায় রাজ্যকে পাহারা, নির্ঘুম হয়ে ভাবো যদি আমায়। তুমি যদি চাও, এই পৃথিবীর সব সুখ এনে দিব তোমার কাছে, যদি তুমি আমার পাশে থাকো। এই যে রোমান্টিক বয়, কোথায় হারিয়ে গেলেন? এত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারেন, আমি তো জানতামই না। কি আপনি শুনে ফেলেছেন? বাড়ি, সে কখন থেকে তো আপনি আপনার মায়াবতীর কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলেন আর বিড়বিড় করে কবিতা বলতেছিলেন, আর আমি মন দিয়ে শুনতেছিলাম। বাহ, কত সুন্দর অনুভূতি আপনার। ঠিক আছে, শুনেছেন, ভালো কথা। এখন আমি চললাম, আমার ভালো লাগছে না, ঘুম আসতেছে। এই যে হ্যালো, কোথায় যাচ্ছেন? কোথায় আবার যাব? ঘুমাতে যাব। আপনি যাবেন? গেলে চলুন। আচ্ছা, আপনি কি সত্যি ঘুমাবেন? আপনার কি প্রচণ্ড ঘুম পাচ্ছে? যদি ঘুম পায় তাহলে ঠিক আছে, যেতে পারেন, আমি নিষেধ করব না। আর যদি ঘুম না আসে তাহলেও থাকতে পারেন, তাও আমি নিষেধ করব না। আমি তো চাই তোমার হাতে হাত রেখে সারাটা রজনী গল্প করে কাটিয়ে দিতে, কিন্তু তুমি তো সেটা চাচ্ছ না। একটু হাতছানি করেই কাছে ডেকে নিলে কি হয় বলো? আচ্ছা, আপনার কাছে কিছু জানতে চাইবো, আপনি কি আমাকে বলবেন? ঠিক আছে, বলেন কি জানতে চান। তবে তার আগে আমি যেটা জানতে চাই সেটা বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চান?
আচ্ছা, আপনার মনে মানুষটাকে, যার কারণে আমাকে স্বামী হিসেবে মানতে পারছেন না? কি আপনার মনে মানুষ? প্লিজ বলুন, আমি আপনার উপকার করার চেষ্টা করব, ক্ষতি করব না। সেটা আদৌ আমি জানি না, তাকে কখনো দেখিনি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আসলে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রেম ভালোবাসা একটু বুঝতে শিখি। আমি লক্ষ্য করতাম যে আমাকে প্রতিদিন কে যেন ফুল দিত, আর ফুলটি সে কখনো আমার সামনে এসে দিত না, আমার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিত। প্রায় 1 বছর যাবৎ ফুল দিত, কোনো দিন গোলাপ, কোনো দিন জবা, কোনো দিন কদম, আবার কোনো দিন কচুর ফুলও দিত। তার এইসব ফুল দেওয়া দেখে মাঝে মধ্যে মনের মধ্যে অজান্তে একা একাই হেসে ফেলতাম। তারপর হঠাৎ করে একদিন দেখলাম যে সে আমাকে লাভ লেটার দিয়েছে এবং সাথে করে ফুলও দিয়েছে। আমাকে অনেকবার অফার করেছে, কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না, কারণ তাকে তো আমি চিনি না, জানি না। 1 বছর যাবৎ ফুল দিয়েই গেছে, আর হুট করে চিঠি দিয়ে বলে যে সে নাকি ভালোবাসে। যাই হোক, আমার কোনো সারা শব্দ না পেয়েও সে আমাকে নিয়মিত ফুল দিত। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার কদিন আগের থেকে দেখতাম যে তার কোনো খোঁজ খবর নেই, আর সে আগের মতো আমাকে ফুলও দেয় না। শুধু ফুলই না, কিছুই দিত না। আমার বান্ধবীদেরকে ওর কথা জিজ্ঞেস করলে ওরা বলতো যে তার নাকি কোনো খোঁজ খবর নেই, সে এখন আর এই স্কুলে আসে না। তার এই কথা শুনে মনের ভিতর কেমন যেন শূন্যতা বিরাজ করতে লাগলো, কেমন যেন অনেকটা টেনশন হতে লাগলো। তারপরে কেমন যেন আস্তে আস্তে আমিও তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, পড়ালেখাও তেমন করতেছি না। কিছুদিন পর আমার পরীক্ষা, আর আমি পড়ালেখা এই মুহূর্তে ছেড়েই দিয়েছি। একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পুকুর পাড়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে আমার বান্ধবী তাফসিয়া সে আমার দিকে আসতেছে। ওর দেখে একটু অবাকই হলাম, কেননা এত সকালে ও এখানে কেন আসতেছে। তাসফিয়া আমার নিকটে এসে আমার হাতে একটা চিঠি দিয়ে চলে গেল। তারপর আমি কোনো রকম মুখটা ধুয়ে রুমে চলে গেলাম। রুমে ঢুকে রুমের দরজাটা আটকে চিঠিটা পড়তে লাগলাম। তারপর চিঠিটা পড়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তবে মনের অজান্তে রুমের ভেতরে আমি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমার জোরে জোরে চিল্লানি শুনে আমার মা রুমের ওপাশ থেকে বলে উঠলেন যে, আমি মায়ের কণ্ঠটা শুনে জিহ্বায় একটা কামড় দিলাম, আর অনেক লজ্জাও পেলাম। এখন মাকে যে কি বলবো তা ভেবে পাচ্ছি না। তারপর মা আবার জিজ্ঞেস করলে তখন বললাম যে একটা কবিতা পড়ছিলাম, কবিতার নাম ভালোবাসি। স্যার বলল যে কবিতাটা নাকি পরীক্ষায় আসবে, তাই জোরে জোরে এটা চিৎকার করে পড়ছিলাম। আমার কথা শুনে মা আমাকে পাগলি বলে চলে গেল। আমি পাগলি, কথাটা শুনে রাগ হলাম, আমাকে কেন পাগলি বলল। তারপর আয়নায় নিজেকে নিয়ে একটু সাজুগুজু করলাম আর নিজের উপর নিজেই ক্রাশ খেতে লাগলাম। তারপর কয়েকদিন পরে আমার পরীক্ষা শুরু হয়ে শেষও হয়ে গেল। তার কিছুদিন পর তাফসিয়া একটা নাম্বার এনে দিলেন আর বললেন যে এটা নাকি মাহমুদের নাম্বার। আমি তখনই জানলাম ওর নাম মাহমুদ, এর আগে কোনো দিন জানিনি। তারপর ওরে ফোন দিয়ে অনেক কথাবার্তা হলো। এরই কিছুদিন পরে শুনতে পেলাম যে বাসা থেকে নাকি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি মাহমুদকে বিয়ের কথা বললাম এবং বললাম যে আমার সাথে দেখা করো। তারপর ও বলল যে সে নাকি বাসর ঘরে এসে একেবারে দেখা করবে, ও ব্যথিত নাকি কেউ আমার এই বিয়ে করতেই পারবে না। কিন্তু কই, আমি তো তার দেখা আজও পেলাম না। বাসর ঘরে ঢুকে শুনেছি আমার স্বামীর নাম নাকি নাফিস। আমি শুনে প্রচণ্ড রাগ হয়ে যাই। তারপর আমি মাহমুদকে ফোন দিলে ওর ফোন বন্ধ বলে। কিছুক্ষণ পর ওর নাম্বার থেকে একটা মেসেজ আসলো যে আমি জরুরি একটা কাজে আছি, আজ তোমার শ্বশুরবাড়ি যেতে পারবো না, তোমাকে আমি বউ বানিয়েই ছাড়বো, কয়েকটা দিন অপেক্ষা করো। আর হ্যাঁ, তুমি কিন্তু তোমার স্বামীকে কোনো অধিকার ফলাতে যাবে না, এইটুকু বলেছিল। তারপর তো সবই দেখলেন এবং জানলেন। কি হলো বলে উঠলেন কেন? আরে, আপনার লাভ স্টোরি শোনার জন্য মশারা আমাকে হামলা করতেছে। শালা মশারা জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে। এবার আপনারটা বলুন। এখনও তো আপনারটা শোনা হলো না, আরও বাকি আছে। ঠিক আছে, বলুন আরও কি কি শুনতে চান। তার সাথে কি আপনার আদৌ দেখা হয়নি? না, দেখা হয়নি। তার কণ্ঠটা খুবই সুন্দর, ঠিক একদম আপনার মতো। অদ্ভুত প্রেম, চুপি চুপি ভালোবাসা। আচ্ছা, আপনার মাহমুদ সে কি এমন চিঠি দিয়েছিল যে যেটা পড়ে আপনি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন? একটু বলবেন প্লিজ। রাত অনেক হয়ে গেছে, এখন চলুন নিচে যাই। এই যে আমি জানতে চাইলাম, আর আপনি রুমে চলে যেতে যাচ্ছেন? আরে রুমে চলুন, তারপর বলছি। এখানে প্রচুর মশা, তাই বলা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, চলুন।
তারপর ওরা রুমে চলে গেল আর নাফিজ সোফায় শুয়ে পড়লেন।